সবাইকে আজকে লাইভ ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই দ্রুত আমাদের ক্লাসে জয়েন করেন। একটা চমৎকার ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আমাদের লাইভ ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে সেই লিংকে ক্লিক করে ক্লাসে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সকলে কমেন্ট করে হাজিরা দেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। শম্ভু দাদা আসছে। দাদা কেমন আছেন? হ্যাঁ দাদা, আমি ভালো আছি। আপনারা যদি ঠিকমতো ক্লাস করেন, পড়ালেখা করেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করেন এবং যদি প্রমোশন পান, ঠিক তখনই আমি শুধু ভালো থাকব। এর বাইরে আমি ভালো থাকতে পারি না। ক্লাসের সবচেয়ে চমৎকার ব্রিলিয়ান্ট দুইটা বালক উপস্থিত হয়েছে। একটা হচ্ছে সদ্য বিবাহিত একজন, নাম বলবো না, আর একজন হচ্ছে সত্যজিৎ বিশ্বাস। আজ তোমাদের উপস্থিতি ক্লাসকে ধন্য করতেছে। আমাদের শ্রীমতী সীমা রায় দাসী আসছে। সো থ্যাংক ইউ সো মাচ। কে কে আসলো, কে কে না আসলো, আমরা আমাদের ক্লাস শুরু করব। আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। আমি মনে করি যাদের প্রমোশন পাওয়ার ইচ্ছা আছে শুধুমাত্র তারাই ক্লাস করতেছে এবং পড়ালেখা করতেছে। আপনারা কেউ পড়ালেখা বাদ দিয়েন না। আপনার এখন অল্প বয়স, ঠিক আছে? আপনি এখন যতটা ক্যাচ করতে পারবেন বা যতটা শিখে রাখতে পারেন, কিছুদিন পরে কিন্তু আর হবে না, ঠিক আছে? তো আপনারা কেউ লেখাপড়া বাদ দিয়েন না। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। শম্ভু দাদা, আপনি একটু ক্লাসে থাকেন। ক্লাস শুরু করার আগে আমরা গতকাল যেটা পড়েছিলাম সেটা একটু রিভিশন দেব। প্রিন্স হৃদয় চলে আসছে, রাজপুত্র খুবই ব্রিলিয়ান্ট, এক চান্সে র্যাঙ্ক পাবে এরা। অল্প বয়সে র্যাঙ্ক পাইলে খুবই ভালো দেখাবে, খুবই ভালো মানাবে। তোমরা এগিয়ে যাও। আমরা 161 ধারা থেকে 171 ধারা পড়েছিলাম। সরকারি কর্মচারী, সরকার কর্তৃক নির্ধারিত যে সকল ভাতা আছে বা বেতন আছে, অর্থাৎ বৈধ পারিশ্রমিক,
সরকারি কর্মচারী তার বৈধ পারিশ্রমিক ব্যতীত সে যদি কোনো সরকারি কাজ করার সময় কোনো ঘুষ বা আনুতোষিক গ্রহণ করে বা কোনো বকশিশ গ্রহণ করে, সেইটা তখন ঘুষ হিসাবে পরিণত হবে, যার শাস্তি হবে 161 ধারা। 161 মানে হচ্ছে সরকারি কর্মচারী তার সরকারি কাজ করার সময়, ব্যক্তিগত কাজেরটা বলা হয় নাই, সরকারি কাজ করতে গিয়ে, অর্থাৎ সরকারি কাজ করে দেবে কারো, সরকারি কাজ করার সময় কাউকে হেল্প করবে, এই জন্য কারো কাছ থেকে যদি কোনো টাকা পয়সা, উপহার বা যে কোনো কিছু যদি বকশিশ হিসাবে গ্রহণ করে, তখন তার শাস্তি 161। এবার সরকারি কর্মচারী নিজে নেবে না, সে ভাবলো দালালের মাধ্যমে নেবে, তাহলে 162 হচ্ছে কি, সরকারি কর্মচারীকে দিয়ে সরকারি কর্মচারীর উপর প্রভাব খাটানোর জন্য, অর্থাৎ কোনো সরকারি কর্মচারীকে দিয়ে কাজটা করাই নেবে, সেই জন্য মধ্যবর্তী থেকে কোনো দালাল যদি কোনো ঘুষ গ্রহণ করে বা টাকা পয়সা গ্রহণ করে, তখন এই দালালের শাস্তি 162। এবারে না, দালালেও কাজ হবে না, এবার পরিবারের নিকটতম একজন লোককে দিয়ে এই টাকাটা নেওয়ানো হবে, অর্থাৎ সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য যদি কেউ এই বকশিশ বা কোনো কিছু গ্রহণ করে, অর্থাৎ ঘুষ নেয়, মনে করেন তার পরিবারের একজন, স্ত্রী পুত্র কন্যা যে কোনো একজনে, যে আমার বাবাকে দিয়ে আমি তোমার এই চাকরিটা পাওয়াই দেবো, মানে আমাকে এত টাকা দাও, তাহলে এই যে পরিবারের যে নিয়েছে তার শাস্তি 163। এবার 164, এই 62 অর্থাৎ দালাল এবং পরিবারের যে একজন ব্যক্তিগত লোক, এই দুইজনকে টাকা দেওয়ার পর তারা যদি সেই সরকারি কর্মচারীকে দেয়, বড় অফিসারকে দেয়, এবং বড় অফিসার যদি সেটা নেয়, নিয়ে যদি ওই কাজে সহায়তা করে, তখন এই বড় অফিসারের শাস্তি 164। অর্থাৎ 62, 162 এবং 163 ধারাকে যে সহায়তা করবে, যে সরকারি কর্মচারী, তার শাস্তি 164। এবার 165, এত সময় টাকা পয়সা নিছে, না আমার কোনো টাকা পয়সার প্রতি লোভ নাই, আমার সোনা দানা লাগবে, সোনা দানা, তাহলে 165-তে মূল্যবান বস্তু, সরকারি কর্মচারী সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত যদি কোনো মূল্যবান বস্তু গ্রহণ করে, তাহলে মূল্যবান বস্তু গ্রহণ করলে তখন হবে 165। তাহলে এত সময় যে ঘুষ দিল, তার শাস্তি হচ্ছে 165 ক, অর্থাৎ 161 এবং 165 ধারায় টাকা পয়সা অথবা মূল্যবান বস্তু যিনি দিয়ে সহায়তা করেছেন, তার শাস্তি 165 ক। আর 165 খ, যিনি ঘুষ দিয়েছেন তিনি যদি বাধ্য হয়ে দেওয়া লাগে, অর্থাৎ তার ইচ্ছা ছিল না, সরকারি কর্মচারী তাকে এমনভাবে প্রলুব্ধ করছে, ভয়ভীতি দেখাইছে যে এই টাকা না দিলে তোমার এই ক্ষতি হবে, এই করব, যদি বাধ্য হয়ে দেয়, তাহলে 165 খতে এই সহায়তাকারী রেহাই পাবে, অব্যাহতি পাবে বা ক্ষমা পাবে। গত ক্লাসে এগুলো ডিটেলস আকারে ভেঙে ভেঙে পড়ানো হয়েছে, তো এখন একটু রিভিশন দিলাম, আপনারা যারা ক্লাস দেখেন নাই গত ক্লাসটা দেখে নেবেন। এবারে 166, কোনো ব্যক্তির ক্ষতি সাধন কল্পে কোনো সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করলে তার শাস্তি 166। কার শাস্তি? সরকারি কর্মচারীর। অর্থাৎ কারো ক্ষতি করার জন্য তার পকেটে আপনি মাদক দিয়ে তারপর তাকে গ্রেপ্তার করলেন, তাহলে এটা কি আইনের নির্দেশ অমান্যকরণ?
তখন আপনার 166 ধারা। আর 166 হচ্ছে কারো ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী অশুদ্ধ দলিল প্রণয়ন, অশুদ্ধ লিপি প্রণয়ন ক্ষতি করার জন্য। আপনি 10 পিস ইয়াবা পাইলেন একজনের কাছে, আপনি তার ক্ষতি করার জন্য আপনি জব্দ তালিকায় 1000 পিস লিখে দিলেন, যাতে এই লোকটার ক্ষতি হয়, বেশি শাস্তি হয়। তাহলে এটা আপনি তার ক্ষতি করলেন। অশুদ্ধ দলিল বা লিপি প্রণয়ন, জব্দ তালিকা একটা দলিল, এটা আপনি অশুদ্ধ ভুলভাবে যদি প্রণয়ন করেন, দেন লেখেন, তখন 166। কেন? ক্ষতি করার উদ্দেশ্যে। 168 আপনি বেআইনিভাবে ব্যবসায় লিপ্ত হতে পারবেন না। সরকারি চাকরিজীবী রুলস আছে, সরকারি চাকরিজীবীদের নিয়ম আছে, বিধিবিধান আছে। সেখানে আছে, মনে করেন পিআরবি 106-তে আছে সরকারি কর্মচারীদের প্রতি নির্দেশিত যে তারা কি কি, মনে করেন পুলিশের ক্ষেত্রে পুলিশ সদস্য হবে স্মার্ট, সে সবসময় কি করবে, আর পিআরবি 853 অনুযায়ী সে ক্লিন শেভ করবে, তার অলংকার আদি থাকবে না, সে যখন ড্রেস আপ করবে 951 ধারা অনুযায়ী সে ভালো সুন্দর মার্জিত পোশাক পরবে, তার চুল থাকবে ছোট, তার ক্লিন শেভ থাকবে, বুটে কালি করা থাকবে। এটা হচ্ছে নির্দেশনা। সে প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে পারবে না, সে কারো কাছে ধার করতে পারবে না, সে মাদকাসক্ত হতে পারবে না, সে ইন্ডিভিজুয়াল যেগুলো ডিপার্টমেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে সেগুলো করতে পারবে না। এরকম সকল সরকারি কর্মচারীদের কিছু রুলস আছে যে সরকারি কর্মচারী কি ব্যবসায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবসায় লিপ্ত হতে পারবে না। যদি সে অবৈধভাবে ব্যবসায় লিপ্ত হয় তখন 168 ধারা অনুযায়ী সে দণ্ডিত হবে। পিআরবি 110 বিধি, পুলিশ আইন 10 ধারা। আর 169 নিলাম ক্রয় করতে পারবে না অনুমতি ছাড়া। 169 170 ধারা, দূর থেকে ফোন করলো কেউ আপনাকে, হ্যালো আমি কি অমুক থানার অফিসার ইনচার্জ বলছি, অথবা আমি দুদকের উপপরিচালক বলছি, অথবা আমি কাস্টমসের অমুক বলছি, কিন্তু উনি আসলে একজন সিভিল পাবলিক, উনি কোনো সরকারি চাকরিই করে না। তাহলে এই যে প্রতারণা করার জন্য ভান করতেছে বা ছদ্মবেশ ধারণ করতেছে, বা আপনার সরাসরি সামনে এসে বলল যে আমি ডিবির অমুক, আমি ডিবির অমুক ইন্সপেক্টর, কিন্তু আসলে সে কিছুই না। এই যে ছদ্মবেশ যদি ধারণ করে প্রতারণার উদ্দেশ্যে, তাহলে 170 ধারা অপরাধ। আর সরকারি কর্মচারী না হয়েও তাদের যদি পোশাক, আইডি কার্ড বা কোনো কিছু প্রতীক ধারণ করে প্রতারণা করার উদ্দেশ্যে, তখন হবে 171। সেনাবাহিনীরা বড়, তাই সেনাবাহিনীদের পোশাক পরলে 140 ধারায় 3 মাস 500 টাকা জরিমানা অপরাধ হবে। আর অন্যান্য সরকারি কর্মচারীরা ছোট, অন্যান্য সরকারি চাকরিজীবীরা ছোট, তাই তাদের পোশাক পরলে অপরাধ হবে 171 ধারা, 2 মাস 500 টাকা জরিমানা। 500 না 300 টাকা, 300 টাকা সম্ভবত জরিমানা। এ হচ্ছে আমাদের বেসিক। আপনাদের সুবিধার্থে আমি যখন এই ফেসবুকে লাইভ করার পরে ভিডিও পেজে আপলোড করি, সেই ভিডিও কয়েকদিন পর আর থাকে না, অটোমেটিক ডিলিট হয়ে যায়। তাই আপনাদের সুবিধার্থে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানে কালকে একটা অলরেডি ভিডিও আপলোড করেছি, পর্যায়ক্রমে সকল ভিডিও সেই চ্যানেলে আপলোড করা থাকবে। দ্যাট এনি মোমেন্ট ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও, আপনি যে কোনো সময় সেটা দেখতে পারবেন, টেনে 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 হিসড়ে আপনি দেখতে পারবেন।
তাহলে সবাই একটু ক্লাসে মনোযোগী হন। আমরা ইতিপূর্বে কিছু ধারা পড়লাম সরকারি কর্মচারীদের অপরাধ, একটু হুঁশ রাখবেন। কিছু কিছু আছে পাবলিকের অপরাধ, কিছু কিছু আছে সরকারি কর্মচারীর অপরাধ। যেমন 166-66 পড়লাম। কি বললাম? যে কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি আপনি আইনের নির্দেশ অমান্য করেন, তখন আপনি 166 ধারায় অপরাধী হবেন। কারো ক্ষতি করার উদ্দেশ্যে আপনি যদি তার বিরুদ্ধে ভুলভাল লিপি প্রণয়ন করেন বা দলিল প্রণয়ন করেন, তখন আপনি 166 ধারায় অপরাধী হবেন। আমরা ফৌজদারি কার্যবিধির 68 ধারায় সমন জারি করছিলাম, 68 থেকে 74। 68 ধারায় ছিল সমনের সংজ্ঞা, 69 জারির পদ্ধতি। 70 কি? যার প্রতি সমন দেওয়া হবে সে যদি বাড়ি না থাকে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে দিয়ে আসলেন। 71 কি করলেন? কেউ নাই, তারপরে কি করলেন? এক জায়গায় লটকাই দিয়ে আসলেন। 72 কি করলেন? সরকারি কর্মচারী। 73 এই যে আপনি সমনটা যে তার বাড়ি দিয়ে আসছেন, দেওয়ার পরে সে যদি না আসে তখন তার কি শাস্তি হবে? আপনি সমন জারি করলেন, কিন্তু সমনের তারিখ অনুযায়ী সে আদালতে হাজির হইল না, তখন তার কি শাস্তি হবে? 172, 173, 174, 175 চারটা ধারা। প্রথমে আত্মগোপন, পরে হচ্ছে বাধা, তারপর হচ্ছে ব্যক্তি, তারপর হচ্ছে দলিল। 172 ধারা সমন জারি করার পরে বা সমন জারি করার সময় কেউ যদি আত্মগোপন করে, পলাতক হয়, সমন জারি করার সময় অথবা সমন জারি এড়াইবার জন্য কেউ যদি আত্মগোপন করে, তাহলে 172। আর সমন জারি করতে গেছেন, তখন যদি কেউ আপনাকে সমন জারি করতে বাধা দেয়, তাহলে 173। সুন্দর একটা এমসিকিউ আসলো। রমেশ নামক এক ব্যক্তি সিআর মামলা 68-23 এর একজন সাক্ষী। সিআর মামলা 68/23 উজিরপুর ব্রাকেটে, তারিখ 13/2/2025। এই রমেশ নামক ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়, অথবা সমন জারি করতে যাওয়া হয়। যাওয়ার পরে রমেশ নামক ব্যক্তি একটু বডি বিল্ডার হওয়ার কারণে তিনি পুলিশের সাথে ধস্তাধস্তি বা সমন জারি যাতে না করতে পারে সেজন্য বাধা প্রদান করে। এক্ষেত্রে রমেশ নামক ব্যক্তির অপরাধ পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে? তাহলে আপনি এখান থেকে একটা শব্দ দেবেন, বাধা। কেউ যদি আত্মগোপন করে তাহলে 72, আর যদি বাধা দেয় তাহলে 173। এই দুইটা শেষ। আচ্ছা, আপনারা বলেন তো, মানুষ আগে নাকি দলিল আগে? কোনটা আগে? কোনটার মূল্য সবচেয়ে বেশি? মানুষের মূল্য সবচেয়ে বেশি, তাই মানুষের ধারাটা আসবে আগে। আর দলিলের মূল্য কম মানুষের চেয়ে, তাই দলিলের ধারাটা আসবে পরে। তাই সমন জারি করার পর সেই ব্যক্তি অর্থাৎ মানুষটা যদি আদালতে হাজির না হয় তাহলে 174। আর সমন জারি করার পর যদি দলিল হাজির না করে তাহলে 175।
মানুষ হাজির না হইলে 174, দলিল হাজির না করলে 175, 72, 73, 74, 75 আত্মগোপন, বাধা, ব্যক্তি, দলিল। এখান থেকে একটা এমসিকিউ থাকবে, আশা করি আপনি পারবেন। এবারে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2-3টা ধারা, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। যাদের কাছে বই আছে বইটা ওপেন করেন, আর যারা কিপটামি করে বই কেনেন নাই, আপনাদের কিন্তু পরীক্ষা ভালো হবে না। আমি কিন্তু বলছি একটা গাইড কিনতে সবাইকে, একটা মেইন বই পুলিশ হ্যান্ডবুক আর একটা হচ্ছে গাইড, এই দুইটা কেনেন, তাও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। ধারা 176, সরকারি কর্মচারীর নিকট নোটিশ দান বা তথ্য সরবরাহ করার জন্য আইনত বাধ্য ব্যক্তি কর্তৃক যদি তথ্য সরবরাহ না করার শাস্তি। আমরা ফৌজদারি কার্যবিধি 44 এবং 45 ধারায় পড়ছিলাম, কতিপয় অপরাধের খবর, মনে করেন একটা পাবলিক দেখলো একটা মার্ডার হয়েছে বা একটা লাশ পড়ে আছে, এই অপরাধটার খবর কাকে কাকে জানাইতে পারবে? সবাই একটু কমেন্ট করেন তো, অপরাধের খবর কাকে কাকে জানানো যায়? অপরাধের খবর দুইজনকে জানানো যায়, এক হচ্ছে পুলিশ অফিসার আর একজন হচ্ছে ম্যাজিস্ট্রেট। তাহলে ফৌজদারি 74 ধারায় দেখছিলাম আমরা, জনসাধারণ অপরাধের খবর পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, তারা জানানো উচিত। এবং 45 ধারায় বড় বড় যারা গ্রাম প্রধান, হিসাব নবিশ, তাদের উচিত জানানো। 176 ধারায় বলছে যদি তারা না জানায়, একটা পাবলিক সে দেখলো একটা মারামারির পরে একটা ইনস্ট্যান্ট একটা মার্ডার হয়েছে, তার উচিত ছিল পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে জানানো, কিন্তু সে যদি না জানায় তখন তার হবে 176 ধারা। অর্থাৎ সরকারি কর্মচারীর নিকট নোটিশ অথবা তথ্য সরবরাহ করার জন্য উনি বাধ্য, যে লোক বাধ্য, সে যদি বাধ্য হয়েও এইটা যদি না জানায় তখন 176। তাহলে এইটা কি একটা অপরাধ হয়ে যাবার পর জানাইতে হবে। আর আমরা দণ্ডবিধির 118 ধারায় কি পড়ছিলাম? অপরাধের ষড়যন্ত্র যদি গোপন করে রাখে। আর 176 হচ্ছে অপরাধ হয়ে গেছে, হওয়ার পরে যদি পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে না জানায়, না জানাইলে 176, আর যদি ভুল জানায় বা মিথ্যা জানায় তাহলে 177। একশো 177 হচ্ছে একই বিষয়, অর্থাৎ তথ্য প্রদানের জন্য বাধ্য ব্যক্তি তথ্য দিয়েছে কিন্তু ভুল তথ্য দিয়েছে অথবা মিথ্যা তথ্য দিয়েছে, অসত্য তথ্য সরবরাহ যদি করে, অর্থাৎ এই লোকটা দেখলো একটা খুন হয়েছে তার চোখের সামনেই, খুন করে ফেলে দিয়েছে কেউ, কিন্তু উনি পুলিশকে বলল স্যার এনাকে সাপে কামড়ে মারা গেছে। একটা লোক জানে যে অমুক জায়গায় ডাকাতি হয়েছে, কিন্তু সে ভুল খবর দিল যে এইখানে হয় নাই, ডাকাতি হয়েছে ওইখানে। অর্থাৎ জেনে শুনে যদি অসত্য বা মিথ্যা তথ্য সরবরাহ করে। 76 হচ্ছে জানাই নাই, যদি না জানায়, একেবারে না জানায় তাহলে 76, আর 77 হচ্ছে জানাইছে কিন্তু ভুল মিথ্যা তথ্য দিয়েছে, তাহলে হবে 177।
177 ধারা পারবেন। ক নামক এক ব্যক্তি কোনো একটা খুন অপরাধ অনুষ্ঠানের কথা জানিয়া ইচ্ছাপূর্বক ওই লোক সাপের কামড়ে মারা গিয়েছে বলে পুলিশকে জানায়। এক্ষেত্রে ক নামক ব্যক্তির অপরাধ পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে? 177 ধারা। এবারে 178 ধারাটা আমরা একটু দেখি। 178 দরকার নাই। 179 এক লাইনের ধারা। প্রশ্ন করার ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারীর প্রশ্নের উত্তর দান অস্বীকার করা। আপনি রাস্তায় চেকপোস্ট ডিউটি করতেছেন, মোটরসাইকেল আসতেছে, মোটরসাইকেল থামাইলেন। আপনি কিন্তু তাকে চেক করতে পারেন এবং তাকে প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের উত্তর দিতে কি ওই লোক বাধ্য, কারণ আপনি সরকারি কর্মচারী, আপনি আইন বলে বৈধভাবে আপনি সড়ক পরিবহন আইনের 109 ধারা অনুযায়ী গাড়ি থামাইলেন এবং কাগজপত্র চাইলেন। তখন আপনি প্রশ্ন করলেন গাড়ির ড্রাইভারকে, সে যদি উত্তর না দেয়, সে কিন্তু উত্তর দিতে বাধ্য, সে যদি উত্তর না দেয় তখন তার শাস্তি 179 ধারা। আদালতে বিচারক প্রশ্ন করল, আপনি সাক্ষী অথবা আসামি, আপনি সেই বিচারকের বা ম্যাজিস্ট্রেটের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তাহলে সরকারি কর্মচারী প্রশ্ন করতেছে, আপনি অস্বীকার করছেন বা উত্তর দিচ্ছেন না, তাহলে আপনার 179। আর 180 ধারা হচ্ছে বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করা। একটা মামলা রেকর্ড হইল, এজাহারে আপনাকে স্বাক্ষর করতে বলা হইল, আপনি স্বাক্ষর করলেন না। আপনি মুসলেকা দিলেন, মুসলেকা আপনি স্বাক্ষর করবেন না। আপনি একটা সাক্ষী বা স্টেটমেন্ট দিলেন, সেখানে স্বাক্ষর করতে বলা হইলে আপনি যদি না করেন। আপনি একটা স্বীকারোক্তি দিলেন, সেখানে যদি স্বাক্ষর না দেন। আপনি জব্দ তালিকার একজন সাক্ষী, জব্দ তালিকা তৈরির পরে বলা হইলো স্বাক্ষর করেন, আপনি যদি স্বাক্ষর না করেন, বিবৃতিতে যদি স্বাক্ষর কেন করবে না, বিবৃতিতে যদি স্বাক্ষর না করেন তাহলে 180 ধারা। তাহলে 176 তথ্য দেওয়ার জন্য বাধ্য হওয়ার পরেও যদি সেই তথ্য না দেয় সরকারি কর্মচারীর নিকট, তাহলে 176। এবারে তথ্য দিছে কিন্তু মিথ্যা তথ্য যদি দেয় তাহলে 177। সরকারি কর্মচারী প্রশ্ন করলে যদি উত্তর না দেয় তাহলে 179। কোনো বিবৃতি বা স্টেটমেন্ট, মুসলেকা, এফআইআর যা কিছু হোক, যে কোনো দলিলে যদি স্বাক্ষর না করতে চায় তাহলে 180। এইবারে আমরা একটা গুরুত্বপূর্ণ ধারা পড়ব, সবাই একটু মনোযোগী হন। যে ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে লিখিত প্রশ্ন হতে পারে অথবা এমসিকিউ মাস্ট থাকবে। একটা এমসিকিউ আপনি জিতে নেন এখান থেকে। 182 ধারা, একটা এমসিকিউ আপনার জন্য রেডি। অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারীকে দিয়ে আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ।
আপনার সাথে আপনার প্রতিবেশীর ঝগড়া হয়েছে। আপনার সাথে আপনার প্রতিবেশীর ঝগড়া হয়েছে, তুমুল ঝগড়া। প্রতিবেশী বলছে তোকে দেখাই দেব, আপনিও বলছেন তোকেও দেখাই দেব। ঝগড়া শেষ হয়েছে, এখন আপনি খুঁজতেছেন প্রতিবেশীকে কিভাবে একটু অপমান করা যায় বা তার একটু কিভাবে ক্ষতি করা যায়। তখন হঠাৎ আপনি একদিন পুলিশকে ফোন করলেন, থানার ওসি স্যারের কাছে। স্যার, আমার প্রতিবেশী রহিম মিয়া, তিনি মাদক বিক্রি করেন, তার ঘরে অনেকগুলো মাদক আছে, অনেক অনেক কেজি মাদক অথবা গাঁজা ইয়াবা এগুলা আছে। আপনি যদি এসে তার ঘর সার্চ করেন, আপনি অনেক মাদক দ্রব্য তার ঘর থেকে পাবেন। তার বাসায় মদ আছে, তার বাসায় ফেন্সিডিল আছে, গাঁজা আছে। আপনি যদি তার ঘরে এসে সার্চ করেন, তাহলে আপনি তার ঘরে অনেক মাদক পাবেন। আসলে এই লোক মাদক বিক্রেতা নয়। কেন করলেন তার বিরুদ্ধে এই অভিযোগটা? কেন ফোন করলেন? ওনার ক্ষতি করার জন্য। কাকে ফোন করলেন? সরকারি কর্মচারীকে। ফোন দিয়ে কি বললেন? মিথ্যা তথ্য বললেন। কেন বলছেন এখন? তাহলে ওই সরকারি কর্মচারী এখন আইয়া এসে আইন প্রয়োগ করবে, তাকে আইন প্রয়োগ করতে বাধ্য করছেন। কেন? কারো ক্ষতি করার জন্য। মিথ্যা তথ্য দিয়ে সরকারি কর্মচারীকে দিয়ে আইন প্রয়োগ করাবেন। 182 ধারা অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারীকে দিয়ে আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ। আপনি একটা লোকের হয়রানি করার জন্য বা অপমান করার জন্য, বিরক্তি তৈরি করার জন্য, ক্ষতি করার জন্য কোনো এক সরকারি কর্মচারীকে এনে তাকে আইন প্রয়োগ করতে বাধ্য করবেন। তাতে কি হবে? ওই লোকের ক্ষতি হবে। এখন আপনি যে থানার ওসি স্যারকে ফোন করেছেন যে স্যার আমার প্রতিবেশীর ঘরে মাদক দ্রব্য আছে, এখন ওসি স্যার তার অফিসার পাঠিয়ে এই নির্দোষ ব্যক্তির লোকের ঘরে এখন তল্লাশি করবে। তল্লাশি করলে কি হবে? আশেপাশের লোকজন জানবে পুলিশ আসছে, তল্লাশি করতেছে, কেন? মাদক আছে এই সন্দেহে। তখন এই ব্যক্তি একটা মানহানি হইল, তার ঘরের সব জায়গায় তল্লাশি করবে, বিভিন্ন জিনিসপত্র অগোছালো করে তন্ন তন্ন করে খুঁজবে। তাহলে ওনার একটা বিরক্তি হইল এবং ওনার একটা এই যে মান সম্মানের একটা ক্ষতি হয়ে গেল। এটা কে করাইলো? আপনি করাইলেন। কেন? ওই লোকের ক্ষতি সাধন কল্পে মিথ্যা তথ্য দিয়ে। কাকে দিয়ে করাইলেন? সরকারি কর্মচারীকে দিয়ে। সত্যজিৎ বিশ্বাস এবং প্রিন্স হৃদয় দুই বন্ধু ছিল। হঠাৎ তাদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়। মনোমালিন্য হওয়ার পরে এই সত্যজিৎ বিশ্বাস খুবই ভদ্র ছেলে, কিন্তু প্রিন্স হৃদয় একটু আপডেট। সে মোটর সাইকেলে মাঝে মাঝে মেয়ে নিয়ে ঘোরে। সেটা হতে পারে তার গার্লফ্রেন্ড অথবা বান্ধবী। সত্যজিৎ বিশ্বাসের সাথে প্রিন্স হৃদয়ের মনোমালিন্য হয়েছে, খুবই দারুণ। প্রিন্স হৃদয় এক পর্যায়ে সত্যজিৎ বিশ্বাসকে অপমান করেছে। সত্যজিৎ বিশ্বাস এইটা তার মনের মধ্যে রেখেছে, রিভেঞ্জ, প্রতিশোধ নেবে। একদিন
সত্যজিৎ দেখলো প্রিন্স হৃদয় তার মোটরসাইকেলে করে একটা মেয়েকে নিয়ে এসে প্রিন্স হৃদয় তার বাসায় ঢুকলো। বাসায় ঢোকার পরে এইটা সত্যজিৎ বিশ্বাস দেখছে, সে সুযোগ পাইছে আজকে, সে এলাকার কিছু লোকজন জড়ো করলো এবং একই সাথে থানার বিট অফিসারকে ফোন দিল। থানার বিট অফিসারের কাছে এবং পাবলিকের কাছে বলল প্রিন্স হৃদয় একটা কল গার্ল নিয়ে এসেছে অথবা অন্যের স্ত্রীকে নিয়ে এসেছে তার বাসায়, সে পরকীয়া করতেছে, অবৈধ সম্পর্কে এখন লিপ্ত হবে, তা আপনারা সবাই আসেন। তারপরে প্রিন্স হৃদয়ের দরজা ভেঙে ঢোকা হইল, অথবা দরজা নক করার পরে প্রিন্স হৃদয়ের দরজা খুলল। খোলার পরে পরিচয় জানা গেল এই মেয়েটা হচ্ছে তার আপন বোন, ইভেন তার মাও সেই ঘরের মধ্যে ছিল। এখন এই যে সত্যজিৎ বিশ্বাস প্রিন্স হৃদয়ের ক্ষতি করার জন্য পুলিশ নিয়ে আসলো, জনগণ নিয়ে আসলো তার মানহানি করার জন্য, কাকে নিয়ে আসলো? সরকারি কর্মচারীকে এনে আইন প্রয়োগ করাইলো, ঘরে রেড দিল, তার ক্ষতি করলো, বিরক্তি সৃষ্টি করলো। তাহলে এক্ষেত্রে সত্যজিৎ বিশ্বাসের অপরাধ হবে 182 ধারা। আমি 2টি উদাহরণ দিলাম এজন্য, এখান থেকে একটি এমসিকিউ মাস্ট, এবং আপনাকে কিন্তু একটা ঘুরিয়ে লিখিত প্রশ্ন দিতে পারে। প্রিন্স হৃদয় এবং সত্যজিৎ বিশ্বাস, তোমাদের কাছে কি 182 ধারা ক্লিয়ার? একটু কমেন্ট করো। 182 পরে আমরা চলে যাব 186 ধারা। 186 ধারা সরকারি কর্মচারীকে তার সরকারি কাজ করার ক্ষেত্রে যদি কেউ বাধা প্রদান করে, শেখ হৃদয় বলছে এটা যদি সত্যি হতো, এখন এটার কয়েকটা টার্মস আছে ভাই। মূলত অবৈধ সম্পর্ক যদি রুমের মধ্যে ধরা পড়ে তারপরে 290-তে নিয়ে যায় গণ উপদ্রব হিসেবে 200 টাকা জরিমানা। কিন্তু এইটা যদি অন্য কারো স্ত্রী হয়, প্রিন্স হৃদয় যদি অন্য কারো স্ত্রীকে এনে রুমের মধ্যে ওইসব করে, ঠিক আছে, ওই স্ত্রীর স্বামী যদি মামলা করে তাহলে 497 দণ্ডবিধির 497 ধারা বেবিচার, অ্যাডাল্টারি হিসেবে গণ্য হবে, ঠিক আছে। আর অথবা নর্মালি হলে যদি গার্লফ্রেন্ডের সাথে করে তাও 290-তে নেওয়া যায়, তবে এগুলো আপোষযোগ্য, মীমাংসাযোগ্য। মূলত রুমের মধ্যে কেউ কিছু করলে এটা গণ উপদ্রবে নেওয়া উচিত না যদি এটা করে, কারণ গণ উপদ্রবের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে গণ উপদ্রব মানুষের অশান্তি বা বিরক্তি তৈরি করতে হবে। তা আপনি যদি রুমের মধ্যে বসে কিছু করেন তাতে তো মানুষের কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের হোটেলগুলোতে যেগুলো চলে, হ্যাঁ, তাই তো মানুষের অসুবিধা হচ্ছে না। কিন্তু তারপরেও অবশ্যই রুমের মধ্যে কাউকে রেট দেওয়া উচিত না, ঠিক আছে, রুমের মধ্যে রেট দেওয়া উচিত না। তারপরেও অবৈধ সম্পর্কগুলোকে যাতে প্রশ্রয় না দেওয়ার জন্য, এবং এর ফলে অনেক সময় মার্ডার হয়, অনেক ধর্ষণ হয়, পরবর্তীতে এসে মামলা করে। যে এই মেয়ে ছেলে দুজনেই কিন্তু স্বেচ্ছায় হোটেলে গিয়ে অবৈধ সম্পর্ক করলো এক পর্যায়ে, যখন ভালো সম্পর্ক ছিল, পরবর্তীতে এখন ছেলে যখন বিয়ে করবে না তখন এসে মামলা করে, স্যার আমাকে ধর্ষণ করছে কোথায় কোথায়, অমুক অমুক হোটেলে। তখন কিন্তু মেয়ে স্বেচ্ছায় গিয়েছিল এই মেয়ে, এখন ছেলে নিচ্ছে না, তাই পরবর্তীতে ধর্ষণ মামলা রুজু করতে চায়। তো এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হয়।
সেই জন্য হোটেলে কিন্তু রেট দেওয়া হয়, অথবা পতিতাবৃত্তি এগুলোকে দমন করার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য। সেগুলো 290-তে ধরা পড়ার পর 290-তে নেয় আসলে, কিন্তু রুমের মধ্যে বসে কিছু করলে 290 হয় না। যদি কারো স্ত্রী হয় তাহলে অ্যাডাল্টারি, বেবিচার 497 ধারায় আওতায় পড়বে। বেভিচার অর্থাৎ অন্যের স্ত্রীকে নিয়ে যদি আপনি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হন, এক্ষেত্রে স্ত্রীটার কোনো অপরাধ হবে না। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, বাংলাদেশে প্রচলিত আইনে স্ত্রীর কোনো অপরাধ হবে না, কিন্তু শুধু পুরুষ লোকটার অপরাধ হবে। স্ত্রীটা স্বেচ্ছায় আসছে আপনার সাথে, অন্য কারো বিবাহিত স্ত্রী হতে হবে। যদি সে স্বেচ্ছায় আপনার সাথে আসে, আপনি তাকে নিয়ে চলে যান, তারপর ওই কাজ করেন, যে কোনো কিছু ঘোরাফেরা বা যত এরপরে যদি আপনি ধরা পড়েন, তখন স্ত্রীটার কোনো অপরাধ হবে না। সে স্বেচ্ছায় আসছে, তাও শুধু আপনার অপরাধ হবে। সো বি কেয়ারফুল এভরিবডি। যারা যুবক আছো, যুবক তোমাদের উদ্দেশ্যে এগুলো একটু খুবই সাবধানে, ঠিক আছে? খুবই সাবধানে। আমি বলবো না যে এগুলো করবো না, পরকীয়া করবো না, কারণ আমি বললে কাজ হবে না, এটা তোমার ইচ্ছা, কিন্তু একটু সাবধানে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। এখন 186 ধারা। সরকারি কর্মচারী একটা কাজ করতে গেছে, সরকারি কাজ। আপনি একজন আসামি, একজন পুলিশ, সরকারি কর্মচারী, সে আপনাকে গ্রেপ্তার করতে গেছে, কিন্তু আপনি তাকে বাধা দিচ্ছেন। গ্রেপ্তারে যদি বাধা দেন, যদি গ্রেপ্তারে বাধা দেন, অর্থাৎ সরকারি কর্মচারী সরকারি কাজ করার সময় যদি কেউ বাধা দেয় বা যে কোনো আক্রমণ করে বা বাধা দেয়, তখন 186 ধারা। আপনার সম্পত্তি ক্রোক অর্ডার হয়েছে ফৌজদারির 88 ধারা অনুযায়ী, তখন ক্রোক করতে গেছে, তখন আপনি বাধা দিচ্ছেন, না আমার সম্পত্তি ক্রোক করতে পারবেন না, তাহলে কত আসবে? 186 ধারা। সরকারি কর্মচারী সরকারি কাজে, ব্যক্তিগত কাজে বাধা দিলে হবে না। তাহলে সরকারি কর্মচারী সরকারি কাজে কেউ যদি বাধা দেয়, তাহলে 186 ধারা। এবারে 187, সাহায্য দানের জন্য আইনত বাধ্য হয়েও যদি সরকারি কর্মচারীকে সাহায্য না করে। আমরা তল্লাশির পদ্ধতি পড়েছিলাম ফৌজদারি 103, সেখানে সাক্ষী হওয়ার জন্য ডাকছিল, সে সাক্ষী হতে যদি না চায় বা না আসে, তাহলে 187 ধারায় অপরাধ, আমরা পড়েছিলাম। এই 87 ধারাটা এমন, মনে করেন ফৌজদারির 42 ধারা, 42-এর শেষে 2, তাই সেখানে পয়েন্ট আছে 2টা। জনসাধারণ পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য 2টা ক্ষেত্রে, কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে বা পলায়ন প্রতিরোধে, আর একটা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষার, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। অর্থাৎ সে সাহায্য করতে বাধ্য, বাধ্য হয়েও যদি সে সাহায্য না করে, তাহলে 187 ধারায় অপরাধ। একজনকে আপনি তল্লাশি কাজের সময় অথবা সুরতাল রিপোর্ট তৈরি করার সময় ডাকলেন, মুরব্বী একটু সাক্ষী হওয়া লাগবে আমাদের, উনি সরাসরি ডিনাই করলো, না আমি সাক্ষী হব না, তখন তাকে আপনি এই 187 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করতে পারবেন বিজ্ঞ আদালতে। এগুলা আমলের অযোগ্য অপরাধ, আপনি সাথে সাথে তাকে অ্যারেস্ট করতে পারবেন না। আপনি তার নাম ঠিকানা লিখে নিয়ে যাবেন, সি ইউ ইন কোর্ট, আপনার সাথে কোর্টে দেখা হবে, হ্যাঁ। তো তারপরে আপনি নন এফআইআর প্রসিকিউশন আদালত ম্যাজিস্ট্রেট বরাবর লিখবেন, তারপর ম্যাজিস্ট্রেট আবার তাকে সমন দিয়ে ডাকবে। তো এগুলার কার্যক্রমে লেখা আছে, আমল অযোগ্য সমন দেওয়া যাবে, মনে করেন মীমাংসাযোগ্য অথবা জামিনযোগ্য,
সে কিন্তু আবার জামিনও পাবে। সো কাউকে আপনি সরকারি কর্মচারী হয়ে সরকারি কাজ করার জন্য কারোর কাছে যদি সাহায্য দাবি করেন, সে যদি সাহায্য না করে, ফৌজদারি কার্যবিধির 128 ধারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় মৌখিক আদেশে যদি না হয়, তাহলে 128-এ আপনি জনসাধারণের সাহায্য দাবি করতে পারবেন। তখন যদি সে সাহায্য না করে, তাহলে এই 187। তাহলে বিবৃতিতে স্বাক্ষর না করলে 180, প্রশ্নের উত্তর না দিলে 179, সরকারি কাজে বাধা দিলে 186, সরকারি কাজে সাহায্য করার জন্য বাধ্য হয়েও সাহায্য না করলে 187। আর সরকারি কর্মচারী যখন কোনো আদেশ অর্থাৎ কোনো নির্দেশনা যখন জারি করে, তখন সেটা যদি অমান্য করে, কোনো নোটিশ জারি করার পরে সেটা যদি অমান্য করে, আমাদের পৌরসভার মধ্যে, শহরের মধ্যে অনেক পুকুর আছে দেখবেন, সেখানে নোটিশ দেওয়া থাকে এই পুকুরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, এই পুকুরে কাপড় ধোয়া নিষেধ, এই পুকুরে মাছ ধরা নিষেধ। এই সমস্ত কিছু, অর্থাৎ ওখানে একটা বিজ্ঞপ্তি নোটিশ টানানো থাকে। কে টানাইছে? সরকারি কর্মচারী কর্তৃক এই যে নোটিশ জারি করার পরেও সেটা যদি কেউ অমান্য করে, নোটিশ জারি করার পরেও যদি অমান্য করে, তাহলে তার শাস্তি 188। তার শাস্তি কত? 188। তাহলে 76-এ তথ্য দিতে বাধ্য হওয়ার পরেও যদি তথ্য না দেয়, 77-এ যদি মিথ্যা তথ্য দেয়, 79-তে প্রশ্ন করার পরে যদি উত্তর না দেয়, 80-তে বিবৃতিতে যদি স্বাক্ষর না করে, 82-তে কারো ক্ষতি করার জন্য মিথ্যা তথ্য দিয়া সরকারি কর্মচারীকে দিয়ে যদি আইন প্রয়োগ করানো হয়, তাহলে 82। 86 ধারায় সরকারি কর্মচারীর সরকারি কাজে যদি কেউ বাধা প্রদান করে, 87 সাহায্য করার জন্য বাধ্য হয়েও যদি কেউ সরকারি কর্মচারীর কাজে সাহায্য না করে, তাহলে 87। 88 হচ্ছে সরকারি কর্মচারী যদি কোনো নোটিশ জারি করে, সেই নোটিশ যদি অমান্য করে। মনে করেন একটা সংরক্ষিত জায়গায় একটা নোটিশ টানানো হয়েছে, এখানে হিসু করা নিষেধ, হিসু করলে 50 টাকা জরিমানা, এটা সরকারি একটা জায়গায়, সরকারি কর্মচারীরা এই নোটিশটা দিয়েছে। আপনি কি করলেন? হিসু আসছে, প্রথমে তো লেখা আছে হিসু করা নিষেধ, যদি করেন তাহলে 50 টাকা জরিমানা। আপনি ভাবতেছেন ঠিক আছে, হিসু আসছে, হিসু করব, 50 টাকা দিয়ে দিলেই তো হলো। তাহলে এভাবে যদি করেন, তাহলে এই যে নোটিশ অমান্য করলেন, এটার শাস্তি 188 ধারা। লাস্টের 2টা ধারা পড়বো, তাহলে আজকের ক্লাস শেষ। 189, 190, এদিকে চ্যাপ্টারগুলো আমাদের শেষ। আপনি একজন সরকারি কর্মচারী, পুলিশ অফিসার, আপনার কাছে একটা ধর্ষণ মামলা তদন্ত করতেছেন। আপনি খুলনার সোনাডাঙ্গা থানার একজন সাব ইন্সপেক্টর। আপনি এই মুহূর্তে একটা ধর্ষণ মামলার তদন্ত করতেছেন। যে ধর্ষণ মামলার প্রধান আসামি হচ্ছে কি, মনে করেন একজন এমপির ছেলে, একজন সংসদ সদস্যের ছেলে ধর্ষণ মামলার প্রধান আসামি। আপনি ওই মামলাটা তদন্ত করতেছেন। এখন আপনার কাছ থেকে বিভিন্ন জায়গায় থেকে ফোন আসতেছে, এই শালার বেটা তুই দারোগা হয়ে গেছো, তুই আমার ছেলের বিরুদ্ধে অথবা আমার ভাগনার বিরুদ্ধে তুই কোনো চার্জশিট লিখতে পারবি না, তুই ওর বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিবি, ওকে তুই নির্দোষ দেখাবে, নইলে
তোর পরিবারকে তুলে নিয়ে যাব, ঠিক আছে? আর তোর যে ওই যে গার্লফ্রেন্ডটা আছে না, যার সাথে তোর বিয়ে হওয়ার কথা, ওকে কিন্তু একদম, অথবা তুই থানা থেকে বাসায় যাওয়ার পথে তোকে আমরা খুন করে ফেলব। দ্যাট এনি টাইপস অফ হুমকি, যেটাকে বলে এনি টাইপস অফ থ্রেট। তাহলে থ্রেটটা কখন দিচ্ছে, কাকে দিচ্ছে? একজন সরকারি কর্মচারীকে থ্রেট দেওয়া হচ্ছে কখন? সরকারি কর্তব্য সম্পাদন সম্পর্কে। তাহলে আপনি যে একটা মামলা তদন্ত করছেন, এটা কিন্তু একটা সরকারি কার্য। এখন আপনার সাথে আপনার প্রতিবেশীর ব্যক্তিগত ঝগড়াঝাটি, জায়গা জমি, সেখানে যদি হুমকি দেয় আপনাকে, সেটা কিন্তু এই আইনে হবে না। আপনি একটা সরকারি কার্য করবেন, সেই কার্য সম্পর্কে যদি কি আপনাকে হুমকি প্রদান করে কিছু করার জন্য অথবা না করার জন্য, হ্যাঁ, হুমকি যদি ক্ষতি সাধনের হুমকি প্রদর্শন করে, তাহলে সেই লোকের শাস্তি হবে 189 ধারা। তাহলে সরকারি কর্মচারীকে হুমকি দিলে 189 ধারা ক্ষতি সাধনের। শুধুমাত্র গালিগালাজ করলে কিন্তু এই ধারায় অপরাধ হবে না, আপনাকে ক্ষতি সাধনের জন্য চরম মাত্রায় হুমকি দিতে হবে। তাহলে আজ থেকে জেনে রাখেন, আপনি রাস্তায় চেকপোস্ট করাকালে একটা মোটরসাইকেল আটক করেছেন, কাগজপত্র নাই সেজন্য, এরপর আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ফোন করে বা সরাসরি এসে হুমকি দেওয়া হচ্ছে, আপনার ক্ষতি করবে, এই করবে, সেই করবে। এরকম যে কোনো সরকারি কাজ করতে গিয়ে যদি সরকারি কাজ সম্পর্কে কোনো ব্যক্তি যদি আপনাকে হুমকি দেয় ক্ষতি সাধনের, তাহলে 189 ধারায় সেই ব্যক্তির অপরাধ। আজকের ক্লাসের সর্বশেষ ধারা, আচ্ছা আমরা পড়ালেখা করার দরকার নাই, এখন আমরা গল্প করব। একটা গল্প বলবো, সবাই একটু কমেন্ট করেন তো। গল্প বলার সময় আছে? আচ্ছা একটা গল্প, শুধু অল্প একটু গল্প, ওই টাইপের গল্প, হ্যাঁ? কে কে শুনতে চান একটু কমেন্ট করেন। আচ্ছা, শেখ হৃদয়, সে বলছে জি। তাহলে আজকের গল্পের নায়ক হচ্ছে এই শেখ হৃদয়। শেখ হৃদয় হচ্ছে আজকের গল্পের নায়ক। তাহলে গল্পটা আমরা হালকা করে শুরু করি। বাসাওয়ালারা একটু ঠিক হয়ে বসেন, সদ্য বিবাহিতরা একটু আপনার মনোযোগ দিয়ে শোনেন। শেখ হৃদয় একটা ইয়ং ছেলে, স্মার্ট, লম্বা, খুব ভালো ফিগারের অধিকারী, খুবই ট্যালেন্ট, ইন্টেলিজেন্ট, কিন্তু তার একটু দোষ আছে, সে একটু ভাবিদের পছন্দ করে। হ্যাঁ, আপনি অনেক ভালো ছেলে। এখন শেখ হৃদয় নতুন বিয়ে করেছে। নতুন বিয়ে করার পরে বেশ কিছুদিন খুব ভালোই যাচ্ছে, দিনকাল খুবই ভালো চলতেছে, শুধু রাতে ঘুম ভালো হচ্ছে না। কেন হচ্ছে না এটা আপনারা বোঝেন। এখন হঠাৎ শেখ হৃদয়ের স্ত্রী
বাবার বাড়ি গিয়েছে, তার হয়তো শ্বশুর অসুস্থ, সেই জন্য বাবার বাড়ি গিয়েছে। এখন শেখ হৃদয় সারাদিন ডিউটি করে, কাজকর্ম করে, ভালোই চলে, কিন্তু রাতের বেলা সে ছটফট করে। কেন ছটফট করে আপনারা জানেন? ছটফট তো করতেই পারে, তার সদ্য নতুন স্ত্রী আজকে পাশে নাই। হঠাৎ সে পরের দিন সকালে দেখতে পেল পাশের বাসায় একটা ভাবি পাশের বাসাটা ভাড়া নিয়েছে। এখন শেখ হৃদয়ের একটু মনে আশার আলো জ্বলেছে যে স্ত্রী যতদিন না আসে হয়তো এই ভাবিকে পটিয়ে তার সাথে কিছু একটা সময়টা ভালো কাটবে। এমনিতেই তো শেখ হৃদয় ভাবিদের একটু পছন্দ করে। এখন সমস্যা হচ্ছে শেখ হৃদয় ভাবিকে যেমন মনে করছিল, আসলে ভাবি সেরকম না। ভাবি হচ্ছে একটু বেশি ভদ্র। এখন শেখ হৃদয় ভাবিকে পরের দিন একটু কথা বললো, তারপরের দিন আর একটু কথা বললো, আস্তে আস্তে ভালো লাগা শুরু করলো, তাকে একটু কনভিন্স করার চেষ্টা করতেছে। একদিন এক পর্যায়ে শেখ হৃদয় উত্তেজিত হয়ে ভাবিকে অফার করে বসলো। কি অফার করে বসলো? যে ভাবি আসলে এত কথা বলে লাভ নাই, সরাসরি বলতেছি, আমাকে একটু ওইভাবে একটু সাহায্য করতে পারবেন? আমার একটু মনটা ভালো করে দিতে পারবেন? এখন ভাবিকে কিসের অফার দেওয়া হচ্ছে? অবৈধ শারীরিক সম্পর্কের। এটা তো ভাবির জন্য খুবই মানহানিজনক, যেই ছেলে কি বলে আমাকে। এখন ভাবি রেগে গেছে, সে বলতেছে আমি পুলিশের কাছে কমপ্লেন করব। ভাবি বলতেছে আমি পুলিশের কাছে কমপ্লেন করব। এখন শেখ হৃদয় তিনি ভাবিকে কয়েকভাবে হুমকি দিচ্ছে যে আমি তেমনি যা চাইলাম সেটা তো পাইলাম না, আরও আপনি পুলিশের কাছে কমপ্লেন করবেন। আমি কিছু করার পরে যদি আপনি করতেন তবুও ভালো লাগতো, যে আমি কিছু করে তারপর অপরাধী হয়েছি। আমি কিছু করি নাই, তারপরও আপনি যদি পুলিশের কাছে কমপ্লেন করেন তাহলে আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাব, অপহরণ করে নিয়ে যাব, আপনাকে জোর করে বন্ধুদের ডেকে আপনাকে সারা রাত, ঠিক আছে, আপনার উপর অত্যাচার করব, আপনার ছোট বাচ্চাকে তুলে নিয়ে যাব, ওর স্কুলে যাওয়ার পথে ওকে কিডন্যাপ করব। আপনি যদি পুলিশের কাছে কমপ্লেন করেন তাহলে আপনার এই ক্ষতি করব। তাহলে আমাদের 190 ধারাটা সবাই একটু মিলান। এটার জন্য গল্প বলা খুবই দরকার ছিল, 190 ধারা বোঝার জন্য। নিরাপত্তার বিধানার্থ সরকারি কর্মচারীর নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য, ব্যক্তিবিশেষকে প্রলুব্ধ করার উদ্দেশ্যে ক্ষতির ভীতি প্রদর্শন। একটা লোক অনিরাপদ মনে করতেছে, এই ভাবিটা অনিরাপদ মনে করতেছে যে প্রিন্স হৃদয় যে কোনো সময় তার বন্ধু বান্ধব নিয়ে এসে দরজা ধাক্কে ভেঙে চুরে আমাকে রেপ করতে পারে। তার মানে সে অনিরাপদ মনে করতেছে। এখন সে পুলিশের কাছে একটা জিডি করে রাখবে, যাতে ভবিষ্যতে কিছু হইলে এই হৃদয়ের উপরে যায়। কিন্তু হৃদয় তাকে ভয়ভীতি দেখাচ্ছে, যাতে সে এই পুলিশের কাছে কমপ্লেন বা আবেদন করতে না পারে, নিরাপত্তার জন্য আবেদন করতে না পারে সরকারি কর্মচারীর কাছে। নিরাপত্তার বিধানার্থ সরকারি কর্মচারীর নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য, যে ক্ষতির ভীতি প্রদর্শন। তাহলে সেক্ষেত্রে এই শেখ হৃদয়ের শাস্তি হবে 190 ধারা। আপনারা কি বুঝতে পারছেন? অনেক সময় অনেক গরিব ভিকটিম যারা, মনে করেন একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মেয়েটা হচ্ছে গরিব, এখন সে তো থানায় কমপ্লেন করতে যাবে, মামলা করতে যাবে, তখন
অনেক লোক আছে না যাতে ভয়ভীতি দেখায়, তুই আজ না হয় মামলা করবি কিন্তু কালকে তোকে কে বাঁচাবে, তোকে তো আমরা মেরে ফেলবো। অলরেডি অপরাধটা হয়ে গেছে বা হওয়ার চেষ্টা চলতেছে, কিন্তু সেখান থেকে যদি কেউ নিরাপত্তার জন্য সরকারি কর্মচারীর নিকট আবেদন করতে চায় বা জিডি করতে চায় মামলা বা সুরক্ষা পেতে পাওয়ার জন্য আবেদন করতে চায়, সেটা যাতে না পারে সেই জন্য ভয়ভীতি দেখাইলে এই 190 ধারা। আপনারা কি 190 ধারা বুঝতে পারছেন? এখান থেকে একটা এমসিকিউ কমন থাকবে, সবাই একটু কমেন্ট করেন 190 ধারা বোঝা গেছে কিনা। আমাদের আজকের লাস্ট দিন ছিল, এ পর্যন্ত যারা সম্মানী দিয়েছে আগামীকালকে নতুন গ্রুপ খুলে শুধুমাত্র যারা সম্মানী দিয়েছিল তাদেরকেই সেই গ্রুপে রাখা হবে এবং নতুনভাবে ক্লাস করানো হবে শুধুমাত্র তাদেরকে। তো আজকে যারা শেষ, যারা সম্মানী দিবেন তাদেরকে আগামীকাল থেকে নতুনভাবে পড়ানো হবে, আর বাকিদেরকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, অর্থাৎ ওই গ্রুপটা অচল করে দেওয়া হবে, নতুন গ্রুপ খোলা হবে শুধুমাত্র যারা সম্মানী দিয়েছে তাদেরকে নিয়ে। যারা 1 মাস বসে 200 টাকা সম্মানী দিচ্ছে না, তার মানে তাদের পড়ার ইচ্ছা নাই, তারা হয়তো ক্লাসই করে না। সো তাদেরকে দিয়ে আমরা কি করব? আমরা 10 জন স্টুডেন্ট নিয়ে পড়ালেখা করব, যে 10 জন একনিষ্ঠভাবে কনসিস্টেন্সি ধারাবাহিকতা রেখে পড়বে, ভালো রেজাল্ট করবে, র্যাঙ্ক পাবে। এই 10 জনই যথেষ্ট। সো দোজ হু আর ডেডিকেটেড স্টুডেন্ট উইল স্টার্ট নিউ। আমরা নতুনভাবে শুরু করব আগামীকাল থেকে নতুন গ্রুপ খুলে। তাহলে 190 ধারাটা যখন আপনি বই থেকে পড়বেন, মনে করেন এখানে হেডিংটা আছে নিরাপত্তার বিধানার্থ সরকারি কর্মচারীর নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য ব্যক্তি বিশেষকে প্রলুব্ধ করার উদ্দেশ্যে ক্ষতির ভীতি প্রদর্শন, আপনার কিন্তু মাথা ঘুরে যাবে। সো আমি যেভাবে উদাহরণ দিলাম এইভাবে কিন্তু আপনার এই ধারাটা মনে হয় না জীবনে আমার আর দ্বিতীয়বার পড়ানো লাগবে বা আপনি ভুলে যাবেন। আমরা আস্তে আস্তে যাব, কিন্তু যেখান থেকে যাব ওই ধারাগুলো যদি আমরা বুঝে বুঝে যেতে পারি তাহলে সেকেন্ড রিভিশনে আমরা হালকা টাচ করলেই মনে পড়বে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই যে দেখেন 172 থেকে 190, এখন এর মধ্যে যদি আপনাকে প্রশ্ন করা হয় এমসিকিউ, আপনি কিন্তু পারবেন একবার পড়ানোর ফলেই। একটু হুঁশ রাখেন। আমরা লাস্ট রিভিশন দিয়ে ক্লাসটা শেষ করি। 172, 173, 174, 75 আত্মগোপন বাধা ব্যক্তি দলিল। সমন জারি করার সময় যদি কেউ আত্মগোপন করে 172, কেউ যদি সমন জারি করতে বাধা দেয় 173, মানুষ আগে তাই মানুষ হাজির না হলে 174, দলিল পরে তাই দলিল হাজির না করলে 175। এবার একটা লোক কোনো অপরাধ দেখলে সংবাদ দিতে বাধ্য হওয়ার পরেও সরকারি কর্মচারীর নিকট যদি সংবাদ না দেয় তাহলে 176, আর সংবাদ দিল কিন্তু মিথ্যা সংবাদ দিলে 177। এবার আপনি সরকারি কর্মচারী, পুলিশ, রাস্তায় চেকপোস্টকালে গাড়ি থামিয়ে যদি প্রশ্ন করেন সে যদি উত্তর না দেয়, অথবা ম্যাজিস্ট্রেট যদি কোর্টে বসে কাউকে প্রশ্ন করে সে যদি উত্তর না দেয় তাহলে 179। আপনি জব্দ তালিকার সাক্ষী, জব্দ তালিকা তৈরির পরে আপনাকে স্বাক্ষর দিতে বলা হইলো, আপনি যদি স্বাক্ষর না দেন 180। আপনার শত্রুকে অপমান, ভীতি, বিরক্তি বা ক্ষতি করার জন্য আপনি পুলিশ ডেকে এনে তার ঘর সার্চ করাইলেন, সরকারি কর্মচারীকে দিয়ে আইন প্রয়োগ করাইলেন ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে, তখন 182।
সরকারি কর্মচারীর কাজে আপনি বাধা দিলেন, সরকারি কাজে বাধা দিলেন 186। সরকারি কাজে সাহায্য করার জন্য আপনি বাধ্য হওয়ার পরেও সাহায্য করলেন না, তাহলে 187। সরকারি কর্মচারী নোটিশ জারি করছে, সেই নোটিশের নির্দেশনা আপনি অমান্য করেছেন, তাহলে 188। এবার আপনি সরকারি কর্মচারীকে যদি ভয়ভীতি বা ক্ষতি সাধনের হুমকি দেন, তাহলে 189। আর কোনো একটা লোকের সাথে আপনি আকামও করবেন, অর্থাৎ তার ক্ষতিও করবেন, আবার সে যেন ওই থানায় জিডি করতে না পারে সেজন্য আবার হুমকিও দেবেন, তখন কিন্তু 190। So this is our total class tonight. আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করতে পারেন। আর সবার প্রতি অনুরোধ, সবাই একটু ক্লাস করবেন, ঠিক আছে? আপনি জাস্ট চিন্তা করেন, আপনি যদি একটা এসআই নিরস্ত্র র্যাঙ্ক পান তখন আপনার কেমন লাগবে, মানে ফিলিংসটা কি? হোয়াট উইল ইয়োর অ্যাকচুয়াল ফিলিং, হোয়াট উইল ইয়োর অ্যাকচুয়াল ফিলিং? আপনি এসআই নিরস্ত্র, ইয়েস, আপনার ঘাড়ে একটা র্যাঙ্ক, আপনাকে কত সুন্দর লাগবে, আপনার থিঙ্কিংটা কেমন হবে, আপনার মুভমেন্টটা কেমন হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, আপনি কতটা খুশি থাকবেন, আপনার পরিবারের লোকজন কতটা খুশি থাকবে, আপনার স্ত্রী কত খুশি হবে, আপনার সন্তান যারা তারা কিভাবে পরিচিত হবে, আমার বাবা এসআই নিরস্ত্র। প্লিজ আর 4টা মাস শুধুমাত্র একটু লেগে থাকেন, তারপর একটা র্যাঙ্ক নিয়ে বেরিয়ে যান। প্লিজ, আপনি পারবেন, আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, শুধু আপনার একটু লেগে থাকতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। সকলে পড়ালেখার প্রতি ভালোবাসা রাখেন, নিজেকে একটু ইন্সপায়ার করেন, কনসিস্টেন্সি যেন ধরে রাখা যায়। আজকের মতো আচ্ছা, আমি নাম্বারটা দিচ্ছি। শেখ হৃদয়, আমি নাম্বারটা লিখে দিয়েছি, আপনি এখান থেকে নেন। শম্ভু দাদা আছেন? আপনারা কিন্তু কেউ প্রশ্ন করেন না যে, অথবা বলেন না যে স্যার এই ধারাটা বুঝি নাই আবার বলেন। এরকম যদি হয় যে না বুঝতে পারলে আবার কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? কোথাও আশা করি না বোঝার মতো কিছু নাই। সো এরপরে যদি থাকে আপনারা কমেন্ট করবেন, আমি ওটা আর একবার আমার যতটুকু মাথায় আছে আমি বোঝানোর চেষ্টা করব, উদাহরণ দিয়ে হোক, ভাবির মাধ্যমে গল্প বলে হোক, ঠিক আছে? সো কেউ গল্পগুলো সিরিয়াস নেবেন না, আমরা যেন পড়া মনে থাকে, বুঝতে পারি, সেজন্য এগুলো অ্যাপ্লাই করা, ঠিক আছে? তো সবাইকে শুভরাত্রি।